5 বছর? তুমি বলছো 5 বছর ধরে উনি কোমায় আর আমি জানি না? জানবি কি করে? তুই তো চলে গেলি তোর নিয়ে। কখন খোঁজ নিয়েছিস ফেলে যাওয়া মানুষদের? দায় ছিল না। কেন বিচ্ছেদ হয়েছে কার সাথে? হয়তো নসিবের সাথে। তাহলে আজ সব ছেড়ে আমার ভরসায় চল। তোর নসিবের সাথে আজ নাই আমি বোঝাপড়া করব। কাউকে আর জড়াতে চাই না আমি আমার এই যুদ্ধে। ছেড়ে দাও আমায় এখন। ওনাকে বলো আমার মেয়েকে এনে দিতে। আজ নয় আমি তোর কথাটা মানব, কিন্তু পরক্ষণে যদি ওই মৃত্যুসজ্জায় পড়ে থাকার মানুষটার কিছু হয়, তুই কি নিজেকে ক্ষমা করতে পারবি? কে জানে, কিছু বলতে না পারা মানুষটা হয়তো তোর ফেরার জন্য অপেক্ষা করছেন। যে ভালো থাকতে আনেবানে আমায় বলতো তোকে কিছুদিনের মধ্যে ফিরিয়ে আনবে, তবে অবশ্য জিজ্ঞেস করলে কখনো বলেননি কিভাবে ফেরাবে তোকে, কিন্তু বলতো আমায় তোকে ফিরিয়ে আনবে, কিন্তু কিছুদিনের মধ্যে। রনি দীর্ঘশ্বাস ফেলে থেমে যায়। কিন্তু কিছুদিনের মধ্যে? বাকি কথা জানার আগ্রহ আজরিনের। সেই কথা না হয় থাক, শুধু তোকে বলবো আজ তুই এই বাড়িতে ফির। হয়তো মানুষটা এখনো নিঃশ্বাস নিচ্ছে আমাকে বলা সেই কথাটা রাখতে, যে তোকে ফিরিয়ে আনবে। আজরিন চোখ বন্ধ করে ফেলে। বুকের ভেতর যুদ্ধ চলছে। একদিকে 6 বছরে জমে থাকা ক্ষত, অন্যদিকে মেয়ে ওই বাড়িতে অন্যদিকে মেয়ে ওই বাড়িতে আর একজন অসুস্থ মানুষ। কয়েক সেকেন্ড পরে সে চোখ মেলে ক্লান্ত ভাঙ্গা কণ্ঠে বলে ওঠে, আমি শিকদার বাড়িতে যাচ্ছি। রানী চুপ করে শোনে। আজরিন ধীরে বলে, আমি যাচ্ছি শুধু 2টা কারণে। এক, আমার মেয়ের জন্য। দ্বিতীয়, ওই মানুষটাকে দেখার জন্য। এই দুইটাই যথেষ্ট। রানী বিড়বিড় করে বলে। আজরিন, তবে তুমি ওনাকে কল করো। যতক্ষণ আমি বা আমার মেয়ে ওই বাড়িতে থাকবো ততক্ষণ আমরা শুধু ওই বাড়ির অতিথি। সবাই জানবে অরিন শুধু একান্ত আমার। শুধু আমার। ওই বাড়ির কেউ জানবে না আমার মেয়ের পরিচয়, না ওর বাবা। রনি মাথা নাড়ে। তোর কথাই হবে, কেউ জানবে না। গাড়ি এগিয়ে চলে শিকদার বাড়ির পানে। 6 বছর, ঠিক 6 বছর পর আজরিন আবার শিকদার বাড়ির সামনে। গাড়ি ভেতরে বসে সে কিছুক্ষণ নড়াচড়া করে না। গাড়ির জানালার ওপারে আগে সেই একই বিশাল দরজা। কিছুটা পুরনো হলেও সবই একই আছে, অথচ তার ভাবনার ভিতরে মানুষগুলো আগের মতো আছে কিনা। রনির মধ্যে তাড়া থাকলেও কণ্ঠে তাড়া নেই। শুধু দ্রুত এসে আজরিনের পাশে গাড়ির দরজাটা খুলে মলিন স্বরে বলে। নাম। আজরিন ধীরে মাথা তুলে তাকাই রনির পানে, তারপর পা ফেলে মাটিতে পা কাঁপছে। বুকের ভেতর একটা ঠান্ডা ঢেউ বইছে। ভীষণ ধীর কিন্তু দৃঢ় কণ্ঠে রনি পিছন থেকে বলে। চল। আজরিন এক মুহূর্ত শ্বাস ফেলে ধীরে ধীরে এগোতে থাকে। পা যত এগোচ্ছে ভেতরের ভয় তত বেড়ে যাচ্ছে। 6 বছর ধরে যা তার মনে চাপা ছিল সব হঠাৎ ভেসে উঠছে। রনি বাড়ির দরজা খুলতে এক অদ্ভুত উন্মাদনার পুরো মুহূর্তের আভাস পাওয়া গেল সেখানে নেই আজরিনের চেনা সে পরিচিত ব্যস্ততায় ভরা ড্রয়িং রুমটা। সেটা আজ অদ্ভুতভাবে ফাঁকা। আজরিনের চোখ এক মুহূর্তে পুরো বাড়ির প্রত্যেকটা কোণা ঘেঁটে দেখে। প্রতিটি কোণা তার এক একটা স্মৃতি। এই সময় পাশের একটা রুম থেকে সুরাইয়া আর ঈশানের মা ঈশিতা দুজন চোকাচুকিতে কথা বলতে বেরিয়ে আসে। সুরাইয়ার নজর না পড়লেও আজরিনের চোখ সুরাইয়া আর ঈশিতার পানে। ঈশিতা তার কাছে নতুন মুখ হলেও সুরাইয়াকে চিনতে সে সময় নেয় না। সময়ের সাথে সাথে সুরাইয়ার চেহারায় কিছুটা পরিবর্তন এলো, তবু সেই আগের মতোই চেনা মুখ। নিলিপ্ত মানব হয়ে সে শুধু দেখছে সুরাইয়াকে। এত বছর পর দেখো তার মধ্যে কোনো উচ্ছ্বাস নেই, উৎফুল্লতায় ছুটে গিয়ে ধরার আকুলতা নেই। তবে তার চোখ দিয়ে অশ্রু গাল গড়িয়ে পড়ছে। হয়তো এটা তার কোমল আত্মার অব্যাখ্যাত কান্না। এরই মাঝে সুরাইয়াকে উদ্দেশ্য করে রনি ডাক। ভাবি। সুরাইয়ার নজর ঈশিতার পান থেকে রনির পানে আসতেই রনি এমনভাবে সুরাইয়ের মুখোমুখি হয় যে রনির আবচাই আজরিন সুরাইয়ার সামনে থাকলো আড়ালে। সুরাইয়া রনিকে শুধালো, তুমি এখন আসলে? ডক্টর নার্স এইমাত্র গেল। এদিকে কিন্তু এতক্ষণে ঈশিতার বিস্ময়কর চোখে আজরিন। নিজে নিজে আজরিনকে পরখ করছে সে, মুখে কোনো কথা নেই। আজরিনের নজর তবে ঈশিতা নেই, বরং আজরিন রনির পিছন পান দেখেও তার চিত্র সুরাইয়ের কথা আর তাকে কখন দেখবে, কখন মুখোমুখি চোখাচোখি হবে সেই পানে।
এদিকে আবার রনি শ্রেয়াকে উদ্দেশ্য করে কথোপকথন। আর বলো না, আঙ্কেল এখন কি অবস্থা? ডাক্তার বলেছে বাবার আজকের কন্ডিশন একদমই মিরাকেল, আগের থেকে অনেকটা স্টেবল। বলতে গেলে বাবার নাকি এখন ভালো হওয়ার 50% চান্স আছে। কাল আবার পুনরায় হাসপাতালে ভর্তি করানো নিয়ে কথা হয়েছে। আচ্ছা তাহলে আমি দেখছি। মুখে এই কথা নিয়ে ছুটে যায় রনি আশরাফ শিকদারকে রাখার রুমে। ঘাড় ফিরিয়ে পিছন থেকে সুরাইয়া বেগম বলে ওঠে। শুনো, কে শুনে সুরাইয়ার কথা? সে কথা শেষ করার আগে রনি রুমের দরজার আড়াল হয়ে যায়। এদিকে আজরিন তখনও পাথরে নেয় নির্বাক হয়ে সুরাইয়ার পানে তাকিয়ে, যে এখনও এত কাছে থেকেও তাকে দেখেনি বা তার উপস্থিতি টের পায়নি। এবার সুরাইয়ার চোখ ফিরে আজরিনের পানে, সেখানে থমকে যায় তার নয়ন জোড়া। এক মুহূর্ত তার চোখ দুটো অবিশ্বাসে বড় হয়ে যায়। হৃদয়ের ভেতর যেন হঠাৎ কেউ পূর্ণ দরজা খুলে যায়। আশ্চর্য রকম নরম কণ্ঠে তার ডাক। আজরিন। ডাকটা শুনতেই নিজেকে আর ধরে রাখতে পারে না আজরিন। ভেজা চোখে মাথা নত করে নেয়। এক হাতের আঙ্গুলগুলো দিয়ে চোখ দুটো টিপে অন্তদহ কান্না কাঁদতে থাকে। সুরাইয়া আর এক মুহূর্ত দেরি না করে ছুটি গিয়ে আজরিনকে জড়িয়ে ধরে। কিছুটা সময় তারপর যেন বাস্তবে ফিরে আসে সুরাইয়া। সে ধীরে আজরিনকে ছেড়ে দেয়, চোখ মুছে নেয়, তারপর বাড়ির ভেতর পানে তাকিয়ে জোর গলায় ডাকতে শুরু করে। আম্মা, আম্মা, সবাই শোনো, তোমরা বেরিয়ে আসো। আম্মা, অমিত, রাহি, রাফি, কোথায় তোমরা? বেরিয়ে আসো, দেখে যাও কে এসেছে। তার কণ্ঠে এমন এক উত্তেজনা, এমন এক অদ্ভুত কাঁপুনি যা পুরো বাড়িকে কাঁপিয়ে তুলছে। এক মুহূর্ত তারপর রনিকে আশরাফ শিকদারের কাছে রেখে রুম থেকে ছুটে সবাই আগে বেরিয়ে আসে জাহানারা বিবি। মুখে উৎকণ্ঠা, চোখে প্রশ্ন, কি এমন হলো যে সুরাইয়া এভাবে ডাকছে? উপরে নিজের রুমে থাকা অমিত সুরাইয়ার ডাক শুনে উপরের বেলকনিতে এসে দাঁড়ায়। নিচে তাকিয়ে কি হচ্ছে বোঝার চেষ্টা করে সে। এরপর এক এক করে সবে বেরিয়ে আসে রাফি, রাহি, আবার রাহির কোলে ছোট্ট অরিন, ঈশানও আছে। চারজন এক রুম থেকে বেরিয়ে আসে। কয়েক মুহূর্তের মধ্যেই পুরো ড্রয়িং রুম ভরে যায় সবার উপস্থিতিতে। আর সবার চোখ এক জায়গায় গিয়ে থেমে যায় আজরিন। 6 বছর আগে যে মেয়েটা হঠাৎ করে সব কিছু ছেড়ে হারিয়ে গিয়েছিল, আজ সে দাঁড়িয়ে আছে সবার সামনে, একেবারে জীবন্ত, একেবারে অবিশ্বাস্য। কারো মুখে কথা নেই, কারো চোখে বিশ্বাস নেই। পুরো বাড়ির ভেতর দিয়ে যেন বিস্ময়ের ঝড় বয়ে যাচ্ছে। এই নিস্তব্ধতার ঝড়ের মাঝে শুধু একটা কণ্ঠ চিরে ওঠে, মাম্মা। রাহির কোল থেকে নিজেকে ছাড়িয়ে অরিন দৌড়ে ছুটে আসে আজরিনের পানে। কয়েক ঘন্টা পর মাকে দেখে ছোট্ট বুকটা ভরে ওঠে আবেগে। শেষে মায়ের কোমর জড়িয়ে ধরে শক্ত করে। তবে অরিনের আজরিনকে মাম্মা ডাকা নিয়ে কারোরই তখন কোনো প্রতিক্রিয়া নেই, বরং এখানে তাদের প্রতিক্রিয়া আজরিনের উপস্থিতি নিয়ে। আজরিন মেয়ের মাথায় হাত দিয়ে তাকে নিজের বাহুর আরও সান্নিধ্যে করে। তবে তার চিত্র টলটল করতে থাকা অক্ষি জোড়া আপন মনে তাকিয়ে আছে বাড়ির সকলের পানে, বিশেষ করে রাহি, রাফি পানে। দেখে মনে হচ্ছে সে যেন এই কয়েক বছরে চেনা মানুষগুলোর মধ্যে কি পরিবর্তন হয়েছে সেগুলোর পরখ করছে। কত বড় হয়ে গেছে রাহি, রাফি। রাহি আছে প্রায় পূর্ণবয়স্ক, হয়তো এখন ভার্সিটিতে পড়ে। চোখে তার পরিণত ভাব। আজরিনকে দেখে এখন মুখে তার চাপা বিস্ময়। আর রাফি যে ছোট ছোট পায়ে দৌড়ে পুরো বাড়ি মাতিয়ে রাখতো, আজ সে তার ছোট নেই। বয়স এখন হয়তো 9 কি 10 ছুঁই ছুঁই। নিজের কাজ হয়তো এখন নিজেই করতে পারে। আজরিন এবার অরিনকে ছেড়ে ধীরে ধীরে এগোতে থাকে রাহি, রাফির পানে। রাফি নির্বিকার হলেও রাহির চোখে আজরিনকে দেখে আনন্দের অশ্রু। কাছে যেতে রাহি তাকে জাপটে ধরে মুখে রাহির, মামুনি, কোথায় চলে গেলে তুমি? তুমি জানো এই 6টা বছর আমি তোমায় কত মিস করে গেছি। কেন চলে গেলে আমাদের ছেড়ে, আমাদের কিছু না বলে? শান্ত হও, এত প্রশ্ন করলে কোনটার জবাব দিব? রাফি বলে আজরিন তাকে ছেড়ে তার গাল বেয়ে পড়া অশ্রু 2 হাতে মুছিয়ে দেয়। তারপর হাঁটু গেড়ে বসে রাফির সামনে। তার নরম গালগুলোতে নিজের হাত বাড়িয়ে দেয়। মুখে তার কান্না কাতর স্বরে বাক্য, তুমি তো অনেক বড় হয়ে গেছো, সাথে বেশ হ্যান্ডসামও। নিজের প্রশংসায় রাফির ঠোঁটের কোণে মৃদু হাসি খেলে যায়। আজরিন আবার বলে, তুমি আমাকে চিনো? রাফি নির্বিকার মাথা নাড়ে। একসময় আজরিন উপলব্ধি করে কেউ একজন এসে পিছন থেকে তার কাঁধে
হাত রেখেছে। আজরিন ঘাড় ঘুরিয়ে মাথা তুলে তাকায়, দেখে জাহানারা বিবি। সে উঠে তৎক্ষণাৎ ওনাকে জড়িয়ে ধরে। এতদিন পর? জাহানারা বিবির কথা আটকে আসে ওনার গলায়। তিনি আর কিছু বলেন না। এ সময় এতক্ষণ উপরে দাঁড়িয়ে থাকা অমিত ধীরে ধীরে সিঁড়ি দিয়ে নামতে শুরু করে। তার মুখে কোনো বিস্ময় নেই আচমকা পাও কোনো চমক। তাকে নিচে নামতে দেখে সবার দৃষ্টি তার পানে, তবে সুরাইয়া তাকে নামতে দেখে তার পানে এগিয়ে যায় হাস্যোজ্জ্বল মুখে টলটলে দৃষ্টি। সে বলে, দেখ ভাই, কে এসেছে? আমাদের আজরিন ফিরে এসেছে। অমিতের কোনো প্রতিক্রিয়া বা প্রতিবাক্য নেই, বরং সে আজরিনের পানে তাকে সামনের পানে পা বাড়াতে থাকে। আর আজরিন তাকে দেখে মুখে সব তারল্যের আবেগ মুছে মুহূর্তেই কাঠিন্যের আবেগ নিয়ে আসে। জানার বিবির কাছ থেকে সরে অরিনের পানে পা বাড়ায়, তার কাছে গিয়ে হাত ধরে মুখে তার। মাম্মা চল মাম্মা, আমাদের যেতে হবে, বাইরে গাড়ি অপেক্ষা করছে। আমরা চলে যাব? অরিন মলিন স্বরে বলে ওঠে। কথাটা শুনেই সুরাইয়া হতভম্ব স্বরে আওড়ালো, যেতে হবে মানে? কোথায় যাবে? আমরা তোমায় কোথাও যেতে দিচ্ছি না আজরিন। কোথায় যাওয়ার চিন্তা মাথায় এনো না। অনেক প্রশ্নের জবাব, অনেক হিসাব বাকি আছে তোমার সাথে। আজরিন মলিন হাসে। সুরাইয়ার নজর অরিনের পানে, আর তাতেই এবার তার মস্তিষ্কের মধ্যে অরিনের সাথে আজরিনের কি সম্পর্ক সেটা জানেনি আগ্রহ জাগ্রত হয়। সে বলে ওঠে, বাই দ্য ওয়ে, অরিন তোমার কি হয়? একটু স্বাভাবিকতা, একটু অপ্রস্তুততা। আজরিন বলে, অরিন আমার মেয়ে। তারপর আজরিন এ ধরনের ঘৃণা মিশ্রিত চোখে অমিতের পানে তাকিয়ে বলে, আসলে ওকে এক প্রকার কিডন্যাপ করে এই বাড়িতে নিয়ে আসা হয়েছে, আর আমি ওকে নিয়েই এই বাড়িতে এসেছি। কিডন্যাপ? শিউরে জাহানার বিবি বলে ওঠেন। অরিন তোমার মেয়ে? কেমন মেয়ে? বিস্মিত কণ্ঠে সুরাইয়া শুধালো। এমন প্রশ্নে ভ্যাবাচাকা খেয়ে যায় আজরিন। তার বলার মতো কোনো প্রতিবাক্য নেই। তাই তো তার এই নীরবতার বিপরীতে সুরাইয়া নিজেই বলে ওঠে, আজরিন, তুমি আবার অন্য কাউকে? থেমে যায় সুরাইয়া, এক মুহূর্ত চুপ। তারপর সুরাইয়া ছুটে যায় অমিতের পানে, বলে, ভাই, আজরিন কি বলছে? অরিন ওর মেয়ে মানে? অমিত গম্ভীর স্বরে বলে, ঠিক শুনেছিস। এত স্বাভাবিকভাবে তুমি কথাটা কিভাবে বলছো? তার মানে আজরিন সেদিন তোমায় ছেড়ে গিয়ে আবার নতুন করে জীবন শুরু করেছে? সুরাইয়া অমিতকে উদ্দেশ্য করে বলে। এত অবাক হওয়ার কি আছে মিসেস আরিফ? পুরো ড্রয়িং রুমে সবার নজর ঘুরে যায় ভেসে আসা পুরুষালী কণ্ঠের মানুষটার পানে। বাড়ির দরজা দিয়ে ঢুকছে বাড়ির বড় ছেলে অমিতের বড় ভাই আরিফ, সঙ্গে তারই সমবয়সী একজন লোক। আর কথাটা ওই লোকের কণ্ঠ থেকে আসে। হেঁটে এসে ভরা মজলিসে নিজের অবস্থান নিয়ে লোকটা আবার সুরাইয়াকে উদ্দেশ্য করে মুখ খোলে। এত অবাক হওয়ার কি আছে সুমাইয়া? যেখানে আমি নতুন করে নিজের জীবন শুরু করেছি, সেখানে এই মেয়েটা করলে কি সমস্যা? নাকি তাকে দেখে তোমার আমার বোন ভাগ্নির কথা ভুলে গেলে? সবাই নির্বিকার, কারোরই যেন লোকটার কথায় কোনো প্রতিবাক্য বলার মতো নেই। লোকটা এবার আজরিনের পানে পা বাড়ায়, তার সামনে গিয়ে বলে, আসসালামু আলাইকুম মিস আজরিন, কেমন আছেন? কোনো প্রতিবাক্য নেই আজরিনের। অপরিচিত মুখের এমন স্বাভাবিক ঘনিষ্ঠতা আজরিনকে এক অস্বস্তিকর পরিস্থিতিতে ফেলে দেয়। কোনো প্রতিবাক্য না পেয়ে লোকটি আবার নিজেই শুধালো, আপনি আমাকে চিনতে পারছেন না তাই না? বলে লোকটা পা বাড়ায় ঈশিতার পানে, তার ছেলের কণ্ঠে বলে, আসলে না চিনারই কথা, তবে আমি কিন্তু আপনাকে খুব ভালোভাবে চিনি। লোকটা এবার ঈশিতার দু কাঁধে হাত রাখে। আমি হচ্ছে আপনার এক্স হাজব্যান্ড, মানে অমিতের বড় শ্যালক। কথাটা আজরিন কতটা হজম করতে পেরেছে তা বোঝা মুশকিল হলো। অমিত যে পায়নি তা স্পষ্ট। মজলিসে কোনো প্রতিক্রিয়া না দেখালেও নিজের ভেতর যে তার রাগের আগুনে ঝড় বইছে সেটা তার হাত মুষ্টিবদ্ধ করার প্রতিক্রিয়াই বোঝা যাচ্ছে। এদিকে কথাটাই আবার তখন জাহানার বিবি গর্জে ওঠেন, নাজিম, এসব কোন ধরনের কথা? মুখে লাগাম দাও, অন্ধ হয়ে যেও না, এখানে বাচ্চারা আছে। খালাম্মা না করবে না, এতদিন পর বোনের বাড়িতে আসলাম বোনকে দেখতে। এখানে এসে যদি দেখি বোনের হাজবেন্ডের এক্স বাচ্চা নিয়ে আবার বোনের সংসারে ঢুকে পড়তে চাচ্ছে, তাহলে ভাই হয়ে আমি কি করে চুপ থাকি? মুখ সামলে কথা বলুন, নিজের সম্পর্কে আর একটাও বাজে কথা শুনবো না আমি।
আমি এখানে নিজের ইচ্ছে আসি নাই, আমাকে বাধ্য করা হয়েছে। অন্যের স্বামীর সংসার ছিনিয়ে নেওয়ার কুরুচির আমার নেই। তার উপর যেখানে যে সংসার একদিন আমি নিজেই ছেড়ে গেছি, সেখানে সেই সংসারে আবার আমার ঢোকার প্রশ্নই ওঠে না। তেলে বেগুনে জ্বলে ওঠে আজরিন। সেই জন্যই তো তোমাকে নিয়েই ভয়। আবেগ দিয়ে একদিন সব কিছু ছেড়ে চলে গেলে, এখন যখন বিবেক জাগ্রত হলো তখন আবার ফিরে এলে, তাই না? নাকি এখনকার স্বামী ভরণ পোষণ দিতে না পারায় তোমাদের মা মেয়েকে রেখে পালিয়েছে? কথাটা শেষ এক ঘুষি অমিতের শক্ত হাতের পোক্ত থাবায় ঘুরে যায় নাজিম। ভাইয়া, বলে চেঁচিয়ে উঠে সে ভাইকে ধরে ঈশিতা। আশঙ্কিক ঝড়ে সবার চোখে মুখে আতঙ্ক, আরিফের কণ্ঠে গর্জন। অমিত, চেঁচাবে না ভাইয়া, ওনার সাহস হয় কি করে আজরিনের সম্পর্কে এভাবে কথা বলার? ক্রোধে ফোঁসাতে থাকে অমিত। ড্রয়িং রুমের পরিবেশ মুহূর্তেই বদলে যায়। আবেগঘন পরিবেশটা এক ঝটকায় রূপ নেয় বিস্ফোরক পরিস্থিতিতে। রাইহি, রাফি, ঈশানকে সুরাইয়ার কথাই রুমের ভিতর নিয়ে যায়। আজিন অরিনকে নিজের সঙ্গে আঁকড়ে জাপটে ধরে থাকে। রনিও হট্টগোলের শব্দে রুম থেকে বেরিয়ে আসে। তাই বলে তুই নাজিমের গায়ে হাত তুলবি? প্রয়োজন হলে আমি খুনও করতে পারি। চুপ কর অমিত। বাড়িতে একজন মৃত্যু সজ্জায় মানুষ আছে। বড় ভাইয়ের সাথে কিভাবে কথা বলছিস ভুলে যাস না। আজরিনকে কিন্তু আজ এমন কথা সম্মুখে তোর কারণেই দাঁড়াতে হয়েছে। কবে শান্ত হবি তুই? বাড়িটা আজ তোর কারণে জাহান্নাম হয়ে আছে। প্রথমে আজরিনকে বাড়ি ছাড়া করলি, কিছুদিন দেবদাস হয়ে ঘুরে বাড়ির সবাইকে হয়রানি করলি, বাচ্চা পেটে ঈশিতাকে বাড়িতে তুললি, বাবাকে স্ট্রোক করিয়ে কমায় পাঠালি। এখন কি তুই আমার স্বামী হারা করে সাদা শাড়ি পরাতে চাস? মা, ভাঙ্গা গলায় কাতরে ওঠে অমিত। এমন সময় মেসেজ আসার শব্দে কেঁপে ওঠে আজরিনের মোবাইল। ঝাপসা চোখে সে তার মোবাইলের পানে তাকে বুক করা ক্যাপে আসার মেসেজ। আজরিন আর এক মুহূর্ত দাঁড়ায় না কারো কাছ থেকে কোনো প্রকার বিদায় জবাবদিহিতা না দিয়ে সে অরিনের হাত ধরে ঘুরে সামনে পা বাড়ায়। বুকে তার ঝড়। এতদিন সে ঠিকই মনে করত অমিত নতুনভাবে নিজের জীবন শুরু করেছে অন্য কারোর সাথে, তবে সেটা সে সম্পূর্ণ ধারণা থেকে বলতো। কখন শক্তপোক্ত প্রমাণ ছিল না তার কাছে, কিন্তু আজ নিজের চোখে সবটা দেখে নিজের কানে সবটা শুনে তার বুকের ভেতর অদ্ভুত একটা ব্যথা হচ্ছে। দম বন্ধ হয়ে আসছে। কেন এত কষ্ট হচ্ছে সে জানে না, তবে কেন তার এত কষ্ট হচ্ছে এই সত্যটা আবার তার আত্মসম্মানে লাগছে। কিন্তু তবু তার কষ্ট হচ্ছে। ঠিক 6 বছর আগে সেই রাতের মতো, যেদিন সে সবার অগোচরে অরিনকে পেটে নিয়ে নিঃশব্দে চলে গিয়েছিল। আজ আবার সেই অরিনকে সঙ্গে নিয়ে হাঁটছে একই কষ্ট নিয়ে, তবে কারোর অগোচরে নয়, সবার চোখের সামনে দিয়ে। কষ্টটা আজ হয়তো একটু বেশি, কারণ সেদিন সবাই তাকে আটকালো, আজ তাকে কেউ আটকাবে না, কেউ বলবে না থামো। আর আটকাবেই কেন? কারণ কি? অরিন। কেউ তো জানেই না অরিন কার, কে তার বাবা, কি সম্পর্ক তার এই বাড়ির সাথে। চিত্রতার বলছে, উনি কেন আমার সাথে এমন করেন? কেন ওনার পৈশাচিক কর্মকাণ্ডের শিকার উনি আমায় করেন? আজ কেন উনি অরিনকে এই বাড়িতে আনলেন? কেন আমায় আসতে বাধ্য করলেন? কেন আমায় আসতে বাধ্য করালেন? আমার ক্ষত বাড়াতে, নিজের সুখ দেখানোর জন্য? প্রশ্নের পাহা নিয়ে যা চলছে তার পা। চোখ তার অশ্রুসিক্ত ঝাপসা। আশরাফ শিকদারকে একবার দেখাও কথা ভাবে না সে, ভাবনাই আসে না। কেউ মনেও করিয়ে দেয়নি, বলেওনি, আর বললেই দেখবেই বা কি করে? এই টলমলে দৃষ্টিতে সে তাকালেও কিছু হয়তো দেখবে না, দেখলেও সে ভাঙবে, আরও ভাঙবে। এভাবে মনে ঝড় নিয়ে সবার থেকে কয়েকবার সামনে এগিয়ে যেতে আজরিনের সকল জল্পনা কল্পনাকে মিথ্যা প্রমাণ করে আশঙ্কিক কারো শক্ত হাত এসে আজরিনের হাতের কবজি চেপে ধরে। সেই মুহূর্তে ছোট্ট অরিনকে নিয়ে থমকে গেল আজরিন। তার ভেতর আত্মাটাকে কাঁপিয়ে দেয় একটা শীতল শিহরণ। ঘাড় ঘুরিয়ে বিস্মিত চোখে সে নিজের হাত ধরে থাকা সেই হাতটাকে অনুসরণ করে মানুষটার চেহারার পানে তাকায়। দেখে রনি। মুখের ভাষা হারিয়ে যায় তার। তবে রনি শীতল নিচু স্বরে আওড়ালো,
কোথায় যাচ্ছিস তুই? আজরিন নির্বিকার। রনি এক মুহূর্ত স্থির। আজরিনের চোখের পানি তাকিয়ে এবার শীতল স্বর নয়, বরং গর্জে ওঠে ভারী দৃঢ়তায়। কোথায় যাচ্ছিস তুই? তার ডান হাতের তর্জনী আঙ্গুল উঠে যায় অমিতের পানে ইশারায়। ওই মানুষটাকে সবার কাছে অপরাধী বানিয়ে 6 বছর আগে যেমন চলে গেলি, আজও ঠিক তাই করিস। আজদিনের সাথে রনির এমন রুক্ষ কণ্ঠে কথা অমিত আর নিজেকে সামলাতে পায় না। তার কণ্ঠে আগুন, ধৈর্যের বাঁধ ভাঙ্গা গর্জন। রনি, রনি শান্ত ধূসস্বরে বলে, বাধা দিও না ভাই, আজকে আমায় বলতে দাও। এমন রুক্ষভাবে আমার হয়ে আর যার হয়ে হোক কথা বলবি না, যাতে আমি তোর গায়ে হাত তুলতে বাধ্য হই। সমস্যা নেই, আমি হজম করে নেব, তারপর আমি আজ বলবো। এত কিছু হওয়ার পরও তোর অমিতের হয়ে কি বলার আছে? রনি, ক্লান্ত স্বরে জাহানারা বিবি রনিকে শুধালো। রনি ধীরে ধীরে ঘুরে দাঁড়ায়। দৃঢ় পদক্ষেপ জাহানারা বিবির পানে এগোতে থাকে। কণ্ঠে এক ধরনের ক্ষোভ নিয়ে বলতে থাকে, ওই সময় কি বললে তুমি খালামণি? ভাই কবে শান্ত হবে? এই বাড়িতে আজ ভাইয়ের জন্য জাহান্নাম হয়ে আছে। মা হয়ে তুমি ছেলেকে এই চেনো। একটু সময় নেয় রনি, তারপর আবার বলে, আমি তো বলবো ভাইয়ের কারণে আজও বাড়িতে প্রাণ আছে। জাহানারা বিবি সহ সবাই নীরব। রনি আবার তীক্ষ্ণ কণ্ঠে বলে, আজরিন ভাইকে ছেড়ে যাওয়া নিয়ে তুমি প্রশ্ন তুলেছ, সেটা নিয়ে আমার কিছু বলার অধিকার নেই। এটা ওদের হাজব্যান্ড ওয়াইফের পার্সোনাল ব্যাপার। তবুও বলি, এখানে সরাসরি ভাইকে পুরোপুরি অপরাধী বলা যায় না। বলবো না অপরাধী না, অপরাধী, কিন্তু তাদের এই দূরত্বের জন্য আজরিন কোনো অংশে দায়ী কম না। সবসময় ভাইয়ের রাগ, যে ওকে করা অপমান, অসম্মান, বলা কটু কথা, এগুলোই সে দেখে এসেছে। কণ্ঠস্বর আশঙ্কিক চাপা হয়ে আসে রনির। কিন্তু কখনো এসবের আড়ালে ভাইয়ের ভালোবাসা, যত্ন, ওকে নিয়ে চিন্তা, কোনো কিছুর বিনিময়ে ওকে হারানোর ভয়, এগুলো দেখায়নি। রনি একটু থামি, তারপর, যাই হোক, এ নিয়ে আমি কিছু বলবো না। তবে বিষয়টা নিয়ে আজ একটু চুপ থাকা মোটেও আমার মঙ্গলের না। আমি সেটা বলবো। হেয়ালি না করে তোমার আদৌ কিছু বলার থাকলে বলো। তোমার ফালতু কথা শোনার মতো টাইম সবার আছে কি না জানি না, তবে আমার নেই। নাজিমের কণ্ঠে তিক্ততা, চেহারায় তার ছেলের অভিভাব। রনির প্রতি বাক্যে বলে, বলছি, তবে আমার কথা শুনে হজম করতে পারবেন তো? অবশ্য কথাটা যে আপনার লাভ হবে না তা ঠিক, তবে লস হবে না কি না তা নিশ্চিত না। আচ্ছা, তো শুনি তোমার কথাটা কি। এদের মাঝে আবার আরিফ বলে ওঠে, হ্যাঁ রনি, সত্যি যদি তোর কিছু বলার থাকে তাড়াতাড়ি বল, আর এই মেয়েকে এখান থেকে বিদায় কর। শেষের কথাটা আরিফ আজরিনকে উদ্দেশ্য করে বলে, বলবো তো, কারণ বলা উচিত না হলে যুগের পর যুগ অসৎ মানুষগুলো সরল মানুষের সরলতাকে ঢাল বানিয়ে নিজেদের অসততার পাপের বোঝা চাপিয়ে দেয় তাদের উপর, আর তারপর এমনভাবে ভুলে যায় সেই পাপের কথা যেন দায়টাই তাদের না। সমাজের চোখেও সেটা সত্য হয়ে দাঁড়ায়, আর তারা নিষ্পাপ সেজে সমাজ পরিবারের দিব্যি ঘুরে বেড়ায়। কি বলতে চাচ্ছিস তুই? আরিফ একটু চাপা উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞেস করে, বলতে চাচ্ছি, নাজিম ভাই যখন আজরিনকে অপমান করছিল তুমি কেন তখন চুপ ছিলে? একটু ভ্যাবাচাকা খেয়ে আরিফ প্রতিবাক্যে বলে, এখানে আমার কি বলার আছে? কিছু বলার নেই। নির্বিকার আরিফ এই প্রশ্নের প্রতিবাক্য তার অজানা। রনি এক মুহূর্ত আরিফের পানে তাকিয়ে পা বাড়ায় নাজিমের পানে। নাজিম ভাই, রনি শান্ত অথচ বিস্ফোরক স্বরে শুরু করলো, আপনি যখন আজরিনকে অপমান করে কথা বলছেন, আমি আপনার প্রতিটা কথা শুনেছি। তখন আমার রাগ হচ্ছিল, মন চাচ্ছিল আপনার মুখের উপর জবাব দেয়, কিন্তু আঙ্কেলকে রেখে আসতে পারছিলাম না। রনি থামলেও চোখ সরে না, বরং তীক্ষ্ণ স্বরে বলে, ভাই বলে বোনের সংসার বাঁচাচ্ছেন বলে আজরিনকে অপমান করছেন আপনি। একটু চুপ। আপনি হয়তো জানেন না আজরিনকে আমি বোন ডাকেছি। আপনি যখন আপনার বোনের সংসার বাঁচাতে আমার বোনকে অপমান করছেন। রনি এক পা এগিয়ে এলো। রনি, তাহলে আজ আমিও আমার বোনের সংসার বাঁচাতে মুখ খুলবো। কি এমন জিনিস যে তুই এতদিন চুপ ছিলি, আজ মুখ খুলবি? নাজিম ভাই বলেছে আজরিন নাকি বাচ্চা নিয়ে এসে ইসিতে সংসারে ঢুকেছে।
চোখ এক ঝলকে আরিফ অমিত সবাইকে পরখ করে যায়। অথচ আপনি ভালো করেই জানেন এই সংসার আর্জেন্টিনের নতুন করে ঢোকার প্রশ্ন আসে কোথা থেকে। আর নাজিম ভাই যখন আজরিনের পানে আঙ্গুল তুলছিল আপনি বা কেন চুপ ছিলেন? কেন ওনাকে থামাননি? আজরিনের মানে? অমিত, আজরিনের না ডিভোর্স হয়ে গেছে? আর এখন তো ওদের দুজনের নিজেদের আলাদা দুনিয়া সংসার আছে। হতভম্ব হয়ে জাহানার বিবি জিজ্ঞেস করে। সুরাইয়া কিছু না বললেও তার চোখে মুখে স্পষ্ট একই প্রশ্ন। ঈশিতা নীরব দর্শক, এদিকে আবার দূরের দরজার আড়াল থেকে সবকিছু হজম করছে রাহি। ভুল জানো তোমরা খালামণি। আজরিন সেদিন ডিভোর্স পেপার সই করে গেলেও ভাই না সেটাতে সই করেছে, না সেটা আদালতে জমা দিয়েছে। আইন তো ওরা এখনো স্বামী স্ত্রী। এটা কি করে সম্ভব? দুজন এখন আলাদা সংসার করছে, অথচ দুজনের এখনো বিচ্ছেদ হয়নি। আজদিন না হয় জানে না, এখনো তাদের ডিভোর্স কার্যকর হয়নি। কিন্তু অমিত? জাহানার বিবি প্রশ্ন ছুড়ে অমিতের পানে। অমিত, তুই কেন মিথ্যে বললি? কেন ঈশিতা আর 1.5 মাসের ঈশানকে যেদিন বাড়ি নিয়ে এলি সেদিন বললি আজরিনের সাথে তোর অনেক আগেই ডিভোর্স কার্যকর হয়ে গেছে, তোদের মধ্যে এখন আর কোনো সম্পর্ক নেই। তোমাদেরকে ভুল বলা হয়েছে খালামণি। আমি আজ বলছি আসল সত্য। রনির এমন কথাই আরিফের মধ্যে এক ধরনের শঙ্কার দেখা মিলে, তবে সে নিশ্চিত না রনি আদৌ কি বলতে যাচ্ছে। তাহলে সত্যটা কি আমি জানতে চাই। কাপা কাপা স্বরে আরিফও শুধালো। অতীত। আমিও জানতে চাই তুমি সত্য জানো, তাহলে শোনো। আজরিন চলে যাওয়ার পর অমিত যখন জীবনের সমস্ত রং হারিয়ে ফেলেছিল, একটা মানুষ কিভাবে নিজেকে জীবন্ত কবর দিতে পারে অমিত তার সবচেয়ে বড় উদাহরণ গড়েছে। রুমের দরজা বন্ধ, পর্দা টানা, আলোহীন নিঃশ্বাসের ভেতর সে শুধু আজরিনের স্মৃতি আঁকড়ে পড়েছিল। দিনের পর দিন, রাতের পর রাত, কেউ তাকে বোঝাতে পারে না। পরিবারে কেউ তাকে এই জীবন থেকে ফিরিয়ে আনতে পারে না। সবার সব চেষ্টা ব্যর্থ। অমিত যেন একটাই বাক্য লিখে রেখেছিল নিজের জীবনে। আমার এই জীবনে আজরিন নেই মানে আমি নেই। কিন্তু জীবন কি আর নিজের ইচ্ছে জেদের জন্য থেমে থাকে? একদিন শিকদার বাড়ির ওপর নেমে আসে আরেক ঝড়। তাদের কোম্পানি প্রায় দেউলিয়া, ব্যাংকের নোটিশ, যে কোনো সময়ে সব কিছু দখলে চলে যাবে। এমন পরিস্থিতিতে আশরাফ শিকদার ছুটে আসে অমিতের কাছে। আজ তাদের একমাত্র ভরসা সে। তার নেতৃত্ব ছাড়া এই ধ্বংস ঠেকানো অসম্ভব। কিন্তু অমিত তখন শূন্য চোখে তাকিয়ে শুধু একটা কথাই বলে, আমি আর এই ভূখণ্ডের কোনো মোহে নিজেকে জড়াবো না। এই জবাবে আশরাফ শিকদার অনেকক্ষণ চুপ করে থাকে। তারপর গভীর নিঃশ্বাস নিয়ে বলেন, আমি তোমায় কথা দিচ্ছি আজরিনকে ফিরে আনবো, যদি তুমি আমার কথায় আজ কোম্পানিতে আবার ফিরে আসো আর এই পরিস্থিতি থেকে আমাকে উদ্ধার করো। আজরিন চলে যাওয়ার পর এই প্রথমবার অমিতের চোখে আলো জ্বলে উঠছিল। বাবার মুখে আজরিনের ফিরে আসার সম্ভাবনা। বাবা এই কথা দিচ্ছে মানে আজরিনকে তিনি সত্যি ফিরিয়ে আনবেন। কারণ মৃত্যুর ফেরেশতার সামনে এসে দাঁড়ালো বাবার এমন কথা কখনো কাউকে দেবেন না যে কথা তিনি রাখতে পারবেন না। আশরাফ শিকদারের এই এক প্রতিজ্ঞায় অমিত ফিরে আসে কোম্পানিতে। নিজেকে ছুড়ে দেয় কোম্পানিকে আগের অবস্থায় ফিরিয়ে আনতে। তার একদিকে কোম্পানির দায়িত্ব, অন্যদিকে আজরিনের ফিরে আসা। তার জীবন দাঁড়িয়ে যায় দুই প্রান্তে। এভাবে সময় গড়িয়ে যায়। একদিন কোম্পানির জরুরি কাজে অমিতকে যেতে হয় ইংল্যান্ডে বড় ভাই আরিফের কাছে। আরিফ তখন ইংল্যান্ডে থাকে। ভাইয়ের বাসায় পৌঁছে যায় অমিত। সঙ্গে তার এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট মিস্টার লোহানো ছিল। দরজায় দাঁড়াতেই তাদের কানে ভেতর থেকে উচ্চস্বরে ঝগড়ার শব্দ আসে। অমিত থমকে যায়, তারপর ধীরে ধীরে দরজা ঠেলে ভেতরে ঢোকে। আর ঠিক তখনই তারা দেখে এক অদ্ভুত দৃশ্য। একটি মেয়ে, তাদের চোখে মেয়েটার পিছন পান দেখা যাচ্ছে। মেয়েটার কাঁধে একটা ব্যাগও ঝুলছে। অমিতের কাছে মেয়েটি তখন অচেনা হলো। মেয়েটি আর কেউ ছিল না, সে ছিল ঈশিতা। আরেক চিৎকার করছে, ঈশিতাও কাপা গলায় তর্ক করছে। অমিত ধীরে ধীরে এগিয়ে আসে। চিত্র বলছে, মেয়েটাকে এখানেই বা কি করছে?
এই প্রশ্নটা মাথায় আসার আগে ঝগড়া আরও ভয়ঙ্কর হয়ে ওঠে। আরিফ যেন উন্মাদের মতো বলছে, তুমি আমাকে না জানিয়ে এখানে কেন এসেছো? তুমি সব শেষ করে দেবে। যে কোনো সময় অমিত আসতে পারে, ও সব জেনে গেলে। বাক্য শেষ করে না আরিফ, ঈশিতাও গর্জে ওঠে। অমিত